আশা, এ আশা, এ ছোট বৌমা, আরে কি আশ্চর্য! হ্যাঁ জি ভাইয়া। আরে আমি তোমার বললাম না যে তোমার ভাবির শরীরটা ভালো না, মাথা ব্যথা হইতেছে প্রচন্ড, তার মাথাটা একটু টিপে দাও। আধা ঘন্টা হয়ে গেল, তুমি তো কোনো কথাই শুনতেছো না। ভাইয়া আমি তো যাচ্ছিলামই, কিন্তু আব্বা বললেন উনি গোসল করে বাজারে যাবেন, গোসল করার জন্য এক বালতি গরম পানি। কি আশ্চর্য! হ্যাঁ, আর তোমার কাছে কি তোমার ভাবির মাথা ব্যথা বড় নাকি গোসল করার গরম পানি বড়? হ্যাঁ, তোমার একটা কথা কইলে তুমি কথা গ্রাহ্য করো না, বিষয়টা কি? না আব্বা মুরব্বী মানুষ তো তাই। ও, তোমার আব্বা মুরব্বী মানুষ, আমি মুরব্বী না, তোমার ভাবি মুরব্বী না? হ্যাঁ, কথায় কথায় তো বেশ তর্ক করে শিখা গেছো। এই জন্য তো রাখি বলে যে তুমি হলো আজ তো একটা কামচোর। আরে তুমি এই কাজটা করলে কি অসুবিধা? যাও তোমার ভাবিরে ঘুম পাড়াইয়া দাও, মাথা টিপা দাও, যাও। ছোট ভাবি যদি বড় ভাবির মাথা টিপা ঘুম পাড়ায় দেয়, আব্বা আমার জন্য নাস্তাটা কে বানাবে? আর মুন্নি আর আমার জন্য নুডলস কে বানাবে? কেন এই বাড়িতে কি আর মানুষ নাই? এই দুই বউ ছাড়ার লোক নাই? তুই বানাবি? বাড়িতে দুইটা বউ থাকতেও আমি কেন খাবার বানাবো? কেন একদিন নাস্তা বানলে কি তোর হাত ক্ষয় হয়ে যাবে? হাত ক্ষয় হয়েই যাবে। বাড়িতে দুইটা বউ থাকতে আমার কলজার টুকরা, আমার আদরের মাইয়া খাওয়া বানাবে কেন? কেন খাওয়া বানাবে? আরে তুমি এত বড় একটা গরম পানির পাতিল নিয়া দুই ভাই বোনের কথার মধ্যে খাম্বার মতো খাড়ায় রয়েছে কি জন্য? কথা গেলতেছ? যাও কলপার পানি দিয়ে আসো। যদি এই গরম পানি তোমার পায়ে পইরা পাউটা পুইরা যায়, তখন তুমি কি করবা? গ্রামের মানুষকে কবা এই যে শ্বশুর, শাশুড়ি, ভাসুর, যা ননদ সবাই মিলা গরম পানি দিয়ে আমার পাউটা পয়া দিছে। আব্বা আমি এখানে দাঁড়াইছিলাম না, পানি নিয়ে কলপাড়ি যাচ্ছিলাম। কলপারি যদি যাইতেছিল তাহলে এইখানে খাড়াই গেল কেন? যাও কলপারে দয়া করে পানিটা দিয়ে আসো। আব্বা, একটা দিন এই গরম পানি ছাড়া গোসল করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? আপনি জানেন না বৌমা, আপনার বৌমা রাখি মাথা ব্যথায় অস্থির হয়ে গেছে, ও ঘুমাইতে পারতেছে না। কেন তুই জানোস না তোর আব্বা যদি গরম পানি ছাড়া গোসল করে তার ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, বুকে কফ জমে যায়? এই যে ছিলেন দাদা দাঁড়িয়ে, দিলেন 2 লাইন বাড়িয়ে। কাম করবো না, কাম সুরা মাইয়া লইছে। আম্মা বেয়াদবি নিয়েন না আম্মা। আপনি যেহেতু জানেন যে আব্বা গরম পানি ছাড়া গোসল করতে পারে না, আপনি তো তেনার স্ত্রী, আপনি কি তার একটু গরম পানিটা করে দিতে পারতেন না আম্মা? তোমরা দুইটা বউ থাকতে আমি বুড়া মানুষ, আমি কেন যাবো গরম পানি করতে? হ্যাঁ, কাম সুরা সারাদিন বিছানাতে শুয়ে থাকে, কোনো কাম কাজ করে না, আরেকজনকে অর্ডার করে। মুন্নির আব্বা, আম্মা আমারে কত বড় একটা কথা বললো। কি বললা তুমি? হ্যাঁ, তার সাথে কিসের তুলনা করতেছো? হ্যাঁ, আচ্ছা আব্বা, এই রাখির পরিবার সম্পর্কে মার কোনো ধারণা নাই? হ্যাঁ, সে যাবে পানি গরম করতে। তোর মায়ের যদি রাখির পরিবার সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতো তাহলে এরকম কথা কি বলতে পারতো? পারতো। তার এই পচা কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এখন তুই শোন। বৌমা আসো, কলপারে আমার গরম পানিটা দিয়া তারপর বৌমার মাথা ব্যথা সারাবার ব্যবস্থা কর। চল। মা, ও মা, তোমার জন্য পরানটা খুব পড়তেছিল। আমি জানি শোনা, আমি জানি আমার আব্বাটা আমার কল্যাটা। তোমার শরীরটা ভালো আছে?
বাজান পরে আমার পোলারে দেখলাম আমার কলজা কি ঠান্ডা হয়েছে আব্বা কেমনে ঠান্ডা করছো তুমি আমার কলজাটা ঠান্ডা করছো বাবা আমার দেবর দিয়েছে আপনারা আমারে কেউ ডাকতেছেন না কি জন্য তুমি এখানে খামার মতো খাড়ায় আছো আমার একটু ডাকতেছ না কেমন আছো তুমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? আছি ভালোই আছি আল্লাহ ভালো রাখছে কিন্তু কোনো খোঁজ খবর না দিয়া হঠাৎ করে আল্লাহ এই সারপ্রাইজ ভাবি, তোমাদের সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ কারে দিছো সারপ্রাইজ কি আমাদেরে দিছো নাকি অন্য কাউরে দিছো শুনবো আসো কাছে আসো আসো নেওয়া আগে আমার সাথে কথা বলো বউয়ের সাথে তো কথা বলতেই পারবা তার সাথে কথা বলার অনেক সময় আছে অবশ্যই ভাবি। আমি তোমার ভাবি সবার আগে তোমার কাছে আমার আছে দাবি আনছো নাকি কিছু ভাবির জন্য অবশ্যই তোমার জন্য আমি কিছু নাই না পারি বলো। নাও সুপ্রেশন নিয়ে ভিতরে যাও এইটা অনেক ওজন তুমি পারবা না তোমার আমি কত ভালোবাসি কোনো কাজ কাজ করতেই দিই না ওজন ভারী কোনো কিছু ওরে আমি নিতে দেই না ও বুঝি এত বড় লাগে জালগা আমি নিতে মরবো তুমি তোমার ঘরে কেন নিবা ও কাপড় পাল্টাইবো ওর ঘরে নিয়ে যাও ছোট ওর দাও আমার ঘর তো নিরাপদ আম্মা তার ঘরটা অত নিরাপদ না আম্মা স্টোরিদারি হইতে পারে আমি নিরাপদ দেও দেও রাতে দেও ওই চাক্কা মাক্কা কি আছে রান্না নিতে পারবো নিয়ে যাও তো নষ্ট হয়ে যেতে পারে টানলে না কিচ্ছু হইতো না দেও দাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও সাবধানে রাখবা কেমন কত দূর থেকে কষ্ট করে আনছো মা আব্বা আব্বা তুমি ঘরে যাও ঘরে যাও যাই হাত মুখ দাও খাওয়া দাওয়া করো যা বাজার যা ঘরে যা ঘরে যা যা ঘরে যা মা তুমি চলো মা। তোর খাওয়ানোর ব্যবস্থা করতে তুই ঘরে যা বাজার না আমার বাজার আমার লোকজি যা যা আমি খাওয়ানোর ব্যবস্থা করি চলো। যাও যাও আমি খাওয়ানোর ব্যবস্থা করি সাবধান রাখবা সুটকেস আমি একটু খবর দিতেছি সবাই রে ও সুজন, সুজন কই রে? তুই বলে বাড়িতে আসছ? কো আল্লাহ বাসায় রাখো। আরে 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 দৌড়ো দৌড়ো, আরে কি করস? কেমন আছো মিয়া ভাই? আব্বা আপনার শরীর ভালো আছে তো? আমরা ভালো আছি। তুই আমার এই সম্বন্ধে কেউ কিছু না জানে চলে আইলি হঠাৎ করে, কি ব্যাপার? ওখানে বড় কোনো অসুবিধা হয়েছে নাকি? যদি সমস্যা কোনো কিছু হয়েই থাকে তাহলে আমি তো এখানে আছি, আমরা একটা মোবাইল করলেই পারছি। তোর দেশে আসতে হবে কেন? কি হয়েছে কি? না মিয়া ভাই, তুমি যা ভাবতেছো তেমন কিছু না। ও তাহলে তুই আসলি কে? তোরে কে আসতে রিকোয়েস্ট করছে? আব্বা নাকি মা? মিয়া ভাই, আমার কেউ আসতে বলে নাই। কেউ যদি আসতে নাই বলে থাকে তাহলে খাওয়া খাতে আসতে গেলি কেন? আব্বা আপনাদের সবার জন্য পরানটা খুব পড়তেছিল, কতদিন দেখি না, এই জন্য চলে এসে বসে। আসছে খুব ভালো করছে কত বছর আমার পড়াটা আমি দেখি না কি দেবরজি আমাদের সবার জন্য পরাণ পড়তেছিল নাকি বিশেষ কোনো মানুষের জন্য পরাণ পড়তেছিল যে কিনা খুব বিশেষ ভাবে তোমারে অনুরোধ কইরা দেশে আসতে বলছে? কি যে বলো ভাবি, কি আমার আসতে হয় না। আসলে আমি তোমাদের সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছি। সারপ্রাইজ দিতে আসছে? আরে তুই কি 13-14 বছরের বালক যে হঠাৎ মনে হইলো তুই সারপ্রাইজ দিতে চলে আইলি? এত টাকা খরচ কইরা ভাড়া দিয়া তুই আইসা পড়লি, কিসের সারপ্রাইজ? আমার বুঝায় কত? আরে এটা কোনো কথা হইলো নাকি? হ্যাঁ, হঠাৎ করে তুই এইভাবে চলে আসলি। বাবা এদিকে হাউস করছে, কিছু নতুন জমি কিনবে, ওইদিকে শহরে যে নতুন বাড়িটা করতেছি সেটার টাইলস ফিটিংস অত্যাধুনিক সমস্ত কিছু লাগাতে হইতেছে, সেখানে কত টাকার ব্যাপার। তুই কোনো কিছু চিন্তা না করে এতগুলি টাকা খরচা করে প্লেনের টিকিট কেটে চলে আসছে ডাক্তার করতে করতে। তোর ছোট বোন সাবা বিয়ার উপযুক্ত হয়েছে, তার বিয়া দিতে অনেকগুলি টাকা লাগবে। তুই আর 5টা বছর পরে আসতি তাহলে না ভালো হইতো। আব্বা আপনি জানেন তো আমার শরীরটা খুব বেশি ভালো না, আমি তেমন ভাবে কাজও করতে পারতেছিলাম না, তাই ভাবলাম দেশে এসে কয়েকটা দিন একটু রেস্টও নেই আর আপনাদের সাথে দেখাও করে যায়। ঠিক আছে ঠিক আছে, তোর গভীরভাবে চিন্তা করা উচিত ছিল। জীবনটা কিন্তু আবেগ দিয়া চলে। তুই যে আসছিস তখন তার কিছু করার নাই। ঘুর ফির, সবার সাথে খাওয়া দাওয়া। 1 মাসের বেশি কিন্তু থাকতে যায় না, বুঝছো? রাখি
একটু ভিতরে আসো, কথা আসো, আসো। খাবার দাবার করো। ও মা, ভাবছিলাম এতদিন পর এসে সবাই সারপ্রাইজ দিব, এখন তো দেখি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, আমি কি আমাদের পরিবার সবার প্রিয়জন নাকি প্রয়োজন তুমি বলতে পারো? তোরে ওই সময় কথাটা বলা আমার ঠিক হয় না। ঠিক হয় নাই মানে? একদম ঠিক আছে, উচিত কথা বলছেন। আরে ও ছেলে মানুষের মতো এই সময় হঠাৎ করে এতগুলা টাকা খরচা করে প্লেনের টিকিট কাইটা দেশে না আসলে ওই টাকাগুলো দিয়ে কত কিছু করা যাইতো আপনি বলেন। ওর টাকাও খরচ করে আইছে, খুব ভালো করছে। কত বছর ধরে আমার পোলাটা আমি দেখি না, আর সব খরচ করার মধ্যে আমার পোলাই খরচ করে রাখবো কেন? তুই করতে পারিস না? তুই কেন কামাই করস, ব্যবসা পাতি করস, এবারে খরচ তুই কর। না, সুমন খরচ করবে কেন? কেন সুমন খরচ করবে? আমি এত টাকা খরচ করে সুজনরে বিদেশে পাঠাইছি, তাহলে আমি সুমনরে বিদেশে পাঠাইতে পারতাম। তুমি সুমনকে বিদেশ পাঠানো তো কি হয়েছে? তুমি যে সুজনকে বিদেশে পাঠাইছো, যে টাকা সে পাঠায় সেই টাকা দিয়ে তোমার সুমনে ব্যবসা পাতি করে, আয় রোজগার করে, সে এখন খরচ করতে পারে না? এই সুমন, তোর মার এই সমস্ত আজে বাজে কথা কইতে না কর। আজে বাজে কথা কয়ে কিন্তু আমার মাথা গরম করে দিতেছে। আমার মাথা গরম হইলে কিন্তু আমি হাত চালাই দেবো কইলাম। হ্যাঁ, পারোই তো একটা হাত চালাইতে, কই চালাও, হাত চালাও। মা, তুমি শান্ত হতো। আব্বাই তো ঠিক কথাই কইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বিদেশে পাঠাইছে তোমাকে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই তো। আমার টাকা নিয়ে আবার টাকা কি আলাদা? আমরা এক ভাই সংসারের জন্য খরচ করব, আর এক ভাই জমাবো, সবই তো আমাদের। এই ও একেবারে ভাইয়ের মতো কথা বলছে, আর মা এমন ভাবে কথা বলে যেন আমি ওনার সৎ পোলা। হ্যাঁ, আরে আমার তো মাঝে মাঝে মনে হয় কি বাড়ি ঘর ছাইরা আমি যেদিকে দু চোখ যাই সেই দিকে চলে যাই। থাক না মিয়া ভাই, মায়ের কথায় কিছু মনে করো না। আর আমি তো একবারও তোমার বলি নাই যে আমি টাকা দেবো না। আর তুই বললেই তো আর হবে না, তোকে দিতেই হবে, অনেক দায়িত্ব তোর উপরে। আশা, জি ভাই। তুমি ওই তোমার ভাবির কি খাবারটা দিছো? ও কিন্তু দুপুর 2টা বাজলেই খেয়ে ফেলায়, দেখো তো একটু দিছো নাকি? জি না ভাইয়া। আরে শিগগির যাও, যাও দিয়ে আসো। জি ভাইয়া, ভাবিরে ঘরে খাবার দিয়ে আসতে হবে কেন? ভাবি কোথায়? একটু পরে আমরা সবাই ডাইনিং এ একসাথে বসে খাবো। আরে ওই মহারানীর চেম্বারে নিয়ে খাবারটা দিয়ে আসতে হয়। তাহলে ঘরে দিয়ে আসতে হবে কেন? আমরা সবাই একসাথে খাবো। তুই যে বিয়া শাদী করে একটা দাসীবন্দি ঘরে রেখে বিদেশে গেছস, আজকে 5 বছর যাবত ওই মহারানীর ঘরে নিয়ে খাওয়ান দিয়ে আসতে হয়। তাছাড়া মহারানীর হাতে তো কোনো কামই উঠে না, শুয়ে শুয়ে বয়ে বয়ে খায়। আব্বা, আমার কি মনে হইতেছে জানেন? এ আমার মা এই সংসারে কোনো শান্তি চায় না। প্রত্যেকটা কথায় সুজনের কানে নানান রকম কান ফোড়া দিয়ে দিয়া সংসারে নানা রকমের অশান্তি তৈরি করতেছে। কিন্তু কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? মা হইয়া আমার 2 ছেলের মধ্যেই সংঘাত লাগাই দিতেছো, শত্রুতা লাগাই দিতেছো, আমার সংসারটা ভেঙে দিতে চাইতেছো। মা হইয়া এই কাজ কেউ করে? আব্বা, আপনি কিন্তু শুধু শুধু মারে বকাবকি করতেছেন। আমাদের এত বড় একটা সংসার,
ভাবি যদি আসার একটু সহযোগিতা করে তাহলে তো ওর কষ্টটা কম হয়, তাই না? তুই কই কি ওর কথা লাগা মাথা খেয়াল করছেন আব্বা? কার সাথে কিসের তুলনা করতেছে? হ্যাঁ, আমার বউয়ের বাপের বাড়ি সম্পর্কে ওর কোনো আইডিয়া আছে? থাকবে না কেন, অবশ্যই আছে। ঝামেলা করো না তো, আমার এমনিও ঝামেলা ভালো লাগে না। আর ভাবি রুমে খাবার দিয়ে আসতে আমার তো কোনো সমস্যা নেই, তোমার কিসের সমস্যা বলো তো? দেখো আশা, তুমি যেরকম বোঝো এরকম যদি মা আর সুজন বুঝতো, তাতে এই সংসারে কোনো ধরনের অশান্তি হয় না, কোনো ঝামেলা হয় না। যাও তুমি ভাই, যায় ওর খাবারটা একটু ব্যবস্থা করো। আর ওর রাতের বেলা কি খাবে, রুটি খাবে না ভাত খাবে, এটা একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, বাহ মিয়া ভাই, বাহ, চমৎকার। দেখলেন দেখলেন আব্বা? হ্যাঁ, ওর ছোট ভাইজান, ও ছোট ভাইজান। আরে সাথী, তুই কেমন আছিস বোন? বেলাল মিয়া কেমন আছো? ভালো আছি। আরে ননদিনী আসছে, খবর কি? ভালো আছো? কেমন আছেন আপনি? জি বড় বাবু। ভালো থাকি কেমনে? আমার ভাইজান আমার না জানাতে এসে চলে আসছে, আমি কি ভালো থাকতে পারি? তুমিও না, ভাইজান যদি আমাকে জানায় তাইলে যদি আমরা বলি যে দামি মোবাইল ঘড়ি এগুলা চাই, এই জন্যই তো ভাইজান না জানায় চুপি চুপি চলে আইছি। আরে আমি তো কাউরে জানাই আসি নাই, আমি তো ভাবছি সবাই সারপ্রাইজ দেব। আর বেলাল মিয়া, তুমি কি কোনো কাজ কাম করো নাকি এখনো বেকারই বসে আছো? শুনলাম সাবার বিয়ের জন্য নাকি তুমি অনেক টাকা পয়সা আর সোনার গয়না নিয়ে আসছো। আরে বই তো, তুমি দেখো নাই বড় ভাইজানের বিয়াতে বড় ভাবিরে গা ভর্তি স্বর্ণ দিছে, নিজের বউরে অনেক স্বর্ণ গয়না দিছে। হ্যাঁ, আবার ছোট বোনের বিয়ে হইতাছে, হেরাও দিতেছে, কারণ হেরা হইলো ভাইজানের আপনজন। হো আর ইউ, তুমি কেডা? হ্যাঁ, তোমারে যে দিব, তুমি তো হ্যাঁ পর। সাথী, তোদের বিয়ে তো আমার বিদেশ যাওয়ার আগেই হয়ে গেছে। আগে হয়েছে তো কি হয়েছে, বড় ভাবি যদি পরের মাইয়া হইয়া গা ভর্তি গয়না পায় তাহলে আমি কেন পামু না? আমার ননদিনী রায় বাঘিনী বাড়িতে পদার্পণের পরেই আমার গয়নাগাটির দিকে চোখ পড়ে গেছে, আমার সাথে তুলনা শুরু করে দিছে। এটা তো ঠিক না। এই যে দেখো, সুজন আমারে আমার বিবাহের সময় গয়নাগাটি দিছে, এটা জানার পরেই তো তুমি সুজনের বউ মানে আশার গায়ের সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে চলে গেছো। নাও নাই বলো? কি, তুই আশার বিয়ের গয়না খুলে নিয়ে গেছিস? তো কি বলতেছি আমি কি মিছা কথা বলতেছি? হ্যাঁ নিছি, নিব না তো কি করব? 1000 বার তোমার কাছে গয়না চাইছি, তুমি কি গয়না পাঠাইছো? তুমি বিদেশ যাওয়ার আগে আমগো বিয়ে হয়েছে, তাই বলে কি আমি গয়না পাই না? আর তুমি যে বিদেশে গেছো, কার টাকায় গেছো? আব্বা টাকা পয়সা খরচ করে তোমার বিদেশ পাঠাইছে, সেই টাকায় কি আমার ভাগ নাই? আর সেই জন্য তুই আমার বউয়ের বিয়ের গয়না গায়ের থেকে খুলে নিবি? আমি কি করবো? আব্বার ভাইজানই তো আমি নিতে কইলো। আরে ননদি, কথা অর্ধেক বললে তো হবে না, আগের কথার পরের কথা ফালাই দিয়া মাঝখানের কথাটা শুধু বলতেছো। কি জন্যে আব্বার ভাইজান তোমারে গয়না নিতে বলছিল সেই কথাটা সত্যি সত্যি খুলে বলো, স্পষ্ট করে বলো। তুমি দিনের পর দিন বাড়ির উপরে আইসা দপাদপি শুরু করছিলা, আ কথা কু কথা বলতেছিলা গয়নার জন্যে। তখন আব্বা বাধ্য হইছে, তোমার ভাইজান বাধ্য হইছে তারে বলতে, যা যা থাক, আশার গয়না নিয়ে যা, যা, তবে তুমি খুশি থাক। আশা, হ্যাঁ আশা, হ্যাঁ আসতেছি। এদিকে আসো। আরে সাথী, বেলাল ভাই, আপনারা কেমন আছেন? ভালো আছি ভাবি। আশা, সাথী নাকি তোমার বিয়ের সব গয়না তোমার গায়ে থেকে খুলে নিয়ে গেছে? আব্বা ভাইজানি বলছিল ওদেরকে আবার বিয়ের গয়না দিয়ে দিতে। খালি আব্বার ভাইজান বলছে, আব্বার ভাইজান বলছে, এই একই কথা আসতেছে। আরে কেন বলছিল, কোন পরিস্থিতিতে বলছিল সেটা তো আমি তোমারে বুঝাই বলছি, কেমন? তাছাড়া মানে আব্বা বলতেছিলেন যে এই বাড়ি তার,
এই সহায় সম্পদ সব তার। তুমি বিদেশ যাওয়ার সময় সে মেলা টাকা খরচ কইরা তোমারে বিদেশে পাঠাইছে, তাইলে তোমার সবকিছুর উপরে তো আব্বার অধিকার, ঠিক না? সুতরাং এই বাড়িতে কারে কি দিবে না দিবে সেই সিদ্ধান্ত তো আব্বাই নিবে, হ্যাঁ ঠিক না? সেই জন্যই আব্বা সিদ্ধান্ত নিছে যে ওর গয়নাগুলা সাথীরে দিয়ে দিতে। সেই জন্যই আব্বা বলছে যে সাথী তুমি তারে তার গয়নাগুলা দিয়ে দাও। আর তুমি তো জানো তোমার বড় ভাইজান সোনার টুকরা হীরার টুকরা ছেলে, লাখে না কোটিতে একটা। তোমার বড় ভাইজান সাত সরে ও রাও করে না। তোমাদের আব্বা যা বলে সেই কথা কোনো দিন ফেলে না, যেমনে বলে তেমনে সে শুনে। যদি আব্বা দিনেরে বলে রাইত, সেও বলে রাইত। সেজন্য আব্বা যখন বলছে যে আশার গয়নাগুলো সাথীরে দিতে, তোমার ভাইজান চুপ, কিচ্ছু বলে নাই। তোমার ভাইজান বলছে আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যা বলেন। ভাবি কিন্তু এটাকে 100% সত্য কথা কইছে। বড় ভাইজান আর যাই করুক আব্বার মুখের উপরে কথা বলে না। হ্যাঁ, না 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 না, এই কাজ বড় ভাইজান কোনোদিনই করে না। ভালো ছেলে তো। আসো, ফ্যানের নিচে গিয়ে বসবা। শোনো, নাস্তা বানাও তাড়াতাড়ি, আগে শরবত দিও। আশা, আব্বা তোমার গয়নাপত্র সব খুলে দিতে বললো আর দিয়ে দিলা? একটাবার আমার জানানোর প্রয়োজন মনে করলা না? এখানে জানানোর কি আছে? তোমার ছোট বোন মানে তো আমারও ছোট বোন। ও যদি আমার গয়না চায় আমার কোনো সমস্যা নেই। আর আমার গয়নার কি দরকার? তুমি তো আমার জীবনের সব থেকে মূল্যবান গয়না। তুমি সবসময় আমার পাশে থাকো, আমি এটাই চাই। হ্যাঁ রে, সারাটা জীবন তুমি একই রয়ে গেলা। কি রান্না করতেছে চলো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আম্মা কেমন আছেন আপনি? আপনার শরীরটা এখন কেমন? হ বাবা, আল্লাহ রাখছে আর কি। ভালো না, দেহটা ভালো না বাবা। হাসান, তোমার না শরীরটা খুব খারাপ। আমি তো আশার কাছে শুই না, একেবারে ছুটতে ছুটতে আসলাম তোমাকে দেখার জন্য। এখন শরীরটা কেমন লাগতেছে বাবা? তুমি কেমন আছো? আমার শরীরটা ভালো না। আলসারের ব্যথা যখন ওঠে তখন 2-3 দিন আর কাজে যাইতে পারি না। ব্যথায় ছটফট করতে হয়। রাখো তোমার কাম কাজ, মেলা বিদেশ করছো, আর করুন লাগবো না। তোমার তো বয়স হয়ে গেছে না, মানে আমার মাইয়ারও বয়স হয়েছে। তোমার সংসার করতে হইব না? সামনে তো বাচ্চা কাচ্চা হইব, তারপর সারা জীবন বিদেশ থাকলা। আমার মাইয়াটা একটু সময় দিলা না আব্বা, তাই না? তো এইসব কিছু একটু চিন্তা করতে হইব না? ঠিকই কইছেন আম্মা। আমি আব্বাজান আর ভাইজানের সাথে কথা বইলা দেখি কি করা যায়। আর দূরও, তোমার আব্বা ভাইজান কি সিদ্ধান্ত নেবে এই জন্য আমি বসে থাকবো নাকি? তোমার আব্বা ভাইজান কি সিদ্ধান্ত নিব আমার জানা আছে, কিন্তু আমি আমার মাইয়ার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করতেছি। তোমারে বাজান এবার আমি আর বিদেশ যাইতে দিব না। তুমি দেশে থাইকা, দেশে তো কত কিছু করার আছে, এখানে থেকে সবকিছু করো না কেন বাবা? শোনো বাবা, সময় থাকতে সময় ধরতে হয়, গুরুজনরা কইছে, আমি কই নাই। আম্মা আমি বিদেশ যাবো না, করুম কি? দেশে তো আমার কোনো কাজ কাম নাই। কি করবা মানে? দেশে থেকে ব্যবসা বাণিজ্য করবা? তোমার ভাই যেটা করতেছে তুমি সেটা করবা? বাজারে যত জমি জমা দোকানপাট যা কিছু আছে সবকিছু তো তোমার বিদেশি টাকায় কেনা, মানে আমার শোনা মতে আর কি কইতেছে আর কি। তোমার ভাইজান ব্যবসাটা করতেছে, হিটাও কিন্তু বাবা তোমার টাকায় কেনা। তো তোমার আব্বা জানের কাছ থেকে এখন ওই হিসাব পাতি জমি জমা যা কিছু আছে তুই জানাও। তোমার কইলাম না, সময় থাকতে সময় দৌড়তে হয় বাজান। আল্লাহ গো আল্লাহ, আমাগো বাড়িতে বৈশা ছোট ভাবির মা আমাগো বিরুদ্ধেই নালিশ করতেছে। আমার আব্বার টাকা পয়সা জায়গা সম্পত্তির ভাগ বাটোয়ারা চাইতাছে। এক্ষুনি বিষয়টা আব্বারে আর বড় ভাইজানরে জানাইতে হইব। এর একটা বিহিত তো করতেই হইব। আম্মা ওইটা কোনো অসুবিধা হইব না। আমি বিদেশ থেকে যা ইনকাম করছি সব তো আব্বাজানের অ্যাকাউন্টেই পাঠাইছি। আর আব্বাজান যা কিছু করছে আমাকে 2 ভাইয়ের জন্যই তো। আব্বারা কইলে এটা একটা ব্যবস্থা করে দিব, আপনি চিন্তা করেন না। আশা কই গেছে আম্মা, আমি একটু বাজার থেকে আসি, আপনি রেস্ট করেন। আচ্ছা,
হ, ওইটা বুঝলে তো ভালোই হইতো। কাদা কোহানকার। বড় ভাইজান আমি তো আমাগো সর্বনাশ হয়ে গেছে গা। কি হলো এরকম করতেছে কেন? আরে কিসের সর্বনাশ হয়ে গেল? এরকম করিস কা? কি হয়েছে? আর কি সর্বনাশ হইছে বড় ভাইজান রে, আর আমাদের খুইলা বলো ব্যাপারটা। বড় ভাইজান টুলি টোপলা চা আছে সব গুছায় ফালাও, সাথে কয়টা ফুটা প্লেট নিও ভিক্ষা করার লেগা। যে কোনো সময় আমগো ঘাড় ধইরা বাড়ি থেকে বাইর করে দিব ভাইজান। কি কয় না কয় আমাগো বাড়ি থেকে আমাগোরে বাহির করব? কে বাহির করব? আরে এই ফাইজলামি করিস না তো, ঠিকঠাক মতো কর। আমার বাড়ি থেকে আমারে বাইর করবো? কারে তোমার সাহস? সাহস না ভাইজান, সাহস না, ক্ষমতা ক্ষমতা। আরে কিসের ক্ষমতা ক্ষমতা? হ্যাঁ, বড় ভাইজান আসছে ক্ষমতাধর ব্যক্তি এই অঞ্চলে কে আছে? তার নামটা শুধু একবার আমারে বলো, তারে আমি জিন্দা মাটির নিচে গাইরা ফেলামু। ছোট ভাবির মা ছোট ভাইজান দিয়ে উস্কানি দিতেছে, ভাইজান জানি বিদেশে না যায়। দোকান বাড়ি জায়গা জমি সবকিছু বিক্রি কইরা আমাকে সবাইরে ঘাট ধইরা বাড়ি থেকে বাইর করে দিব। আর আমরা যদি বাড়ি থেকে বাইর না হইছি তাহলে পুলিশ দিয়ে পিড়ায়া আমাকে বাড়ি থেকে বাইর করে দিব কইছে। কি পুলিশ আই না আমার বাড়ি থেকে আমার বাইর করে দিব? সুজনের শাশুড়ির কত বড় সাহস দেখছো? সুজন আমাগরে বলছে যে সে নাকি আমাদের সারপ্রাইজ দিবার জন্য হঠাৎ করে দেশে চলে আসছে, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি সারপ্রাইজ টারপ্রাইজ কিছু না, কিচ্ছু না। আমি আগেই বুঝছি যে এখানে অন্য কোনো একটা চক্রান্ত আছে। সুজন আসলে আশা আর তার মায়ের সাথে চক্রান্ত কইরা সলা পরামর্শ কইরা তারপরেই দেশে আসছে। অথচ আমাদের মায়া দেখানোর জন্য বলছে যে আমাগো জন্য পরাণ পড়তেছিল। ভাইজান, বড় ভাবির মা বাবা আজ পর্যন্ত আমি দেখি নাই এই বাড়ির কোনো ব্যাপারে কোনোদিন নাক গলাইতে, কিন্তু দেখেন ছোট ভাবির মা এই বাড়ির বড় ছোট মাঝারি প্রত্যেকটা ব্যাপারে ভাইজান নাক গলায়। কার সাথে কিসের তুলনা করো? তোমার বড় ভাবির বাবা মায়ের সাথে তাদের তুলনা হবে? এই তারা কি অগমত ফকিন্দের বাচ্চা নাকি? হ্যাঁ, আদাইরা কথা বলো। এই তুই যা বলতেছস মানে ঠিকঠাক মতো শুনছস তো? 100 বার শুনছি ভাইজান, কোনো ভুল নাই। ভুল নাই? না। ঠিক আছে, আমি দেখাইতেছি মজা। আমি কেমনে কারে কে পুলিশ দিয়ে বাইর করে আমি বাইর করতেছি। এই মা, আবা, এই সুজন, সুজন, এই সুজন, এই কোথায় তুই? হ্যাঁ, এত বড় সাহস তোর শাশুড়ি আমারে পুলিশ দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিল? এই তোর কি হইছে? সারে মতো চিল্লাইছিস কেন? তুমি চুপ করো, যা বোঝো না সে নিয়ে কথা বলতে আইসো না। এই সুজন, তোর বউ আর শাশুড়ি কোথায় লুকায় রাখছস? আয় বাইরে আয়, উঠানে আয়, যে কত বড় সাহস! সুজনের প্রতি এত রাগ হয়েছিস কি জন্যে? কি করছো? কি করে নাই সেইটা বলেন। মিয়া ভাই, এত চিল্লাচিল্লি করতেছো কেন? মনে হইতেছে বাড়িতে ডাকাত পড়ছে। ডাকাত তো পড়ছেই, তোর শাশুড়ি একটা বড় ডাকাত, নাম্বার 1। সুজন, তোমার সামনে খাড়ায়া তোমার ভাই আমারে ডাকাত কইতেছে, তুমি কিছু বলবা না? মিয়া ভাই, তুমি আমার শাশুড়ির কিন্তু ডাকাত বলতে পারো না। ডাকাত বলবো না তো কি বলবো? হ্যাঁ, সে বলতেছে সে নাকি আমার বাড়ি দোকান সয় সম্পত্তি যা আছে সমস্ত কিছু মানুষের কাছে দিয়া, পুলিশ দিয়া ধরায় দিয়া আমাদেরকে ওই থালা হাতে, ফুটা থালা হাতে বাইর করে দিব, ভিক্ষা করে খাবো আমরা। কে বলছে তোমার এইসব কথা? তোর শাশুড়ি না কইলে সুমন এই কথা পাইল কর্তিকা? কই, আমার শাশুড়ি তো এই ধরনের কোনো কথা বলে নাই। না মানে যদি আমি বইলাই থাকি, দোষ তো কিছু করি নাই। আমি কি মিছা কথা কইছি? কোন আমি কি মিছা কথা কইছি? দোষের কি করছেন মানে? এই যে বাড়ি জায়গা সম্পত্তি সমস্ত কিছু, সব কিছু আমার। কিছু হচ্ছে সুজনের আছে, কিন্তু সমস্ত কিছু আমার। না বিয়াই সাহেব, কথাটা কিন্তু আপনি ঠিক কইলেন।
কোনো কিছুই আপনার না। সবকিছু আমার এই কলজার টুকরা জামাই বিদেশ থেকে কষ্ট করে খাইয়া না খাইয়া ইনকাম করে আপনাকে টাকা পাঠাইছে। এই টাকা দিয়ে আপনারা সবকিছু কিনছেন, এখন কইতেছেন সবকিছু আপনার। এটা তো হইলো না। আম্মা আপনি চুপ থাকেন তো। তুমি চুপ থাকো। আজকে তুমি আমারে কোনো রকম চুপ থাকতে কইতে পারবা না। আম্মা আমি চুপ থাকবো না। বেআইন, আপনি কিন্তু অন্যায় কথা বলতেছেন। না বিয়ান সাহেব, আমি মোটেও অন্যায় ভাবে কথা বলতেছি না। আমার মেয়ের জামাইয়ের ন্যায্য অধিকার পাওয়ার জন্য যা যা বলার জন্য আমি বলবো, যা যা করার তা আমি করবো। এই জায়গায় খাড়াই করবো। সুজন, তোর ছোট লোক শাশুড়ি রে চুপ থাকতে ক, তা নাহলে কিন্তু আমি একেবারে ঘাট ধাক্কা দিকে বাড়ি দিকে বাড়ি করে দেবো। মিয়া ভাই তুমি কিন্তু ভুলে যাও না, তুমি যারা অপমান করে কথা কইতেছো সে আমার শাশুড়ি। তোর শাশুড়ি, তোর শাশুড়ি একটা ছোট লোক, একটা ডাইনি মহিলা। সুজন, তোমার ভাই কিন্তু অনেকক্ষণ ধরে অনেক কথা কইতাছে, আমার মাথার উপর দিয়ে চলে যেতেছে। আমি কিছু কইতাছি না। তুমি কি কিছু কইবা না আমি কমু? মিয়া ভাই তুমি কিন্তু আমার শাশুড়ির অপমান করলে আমি ভুলে যাবো তুমি আমার মিয়া ভাই। এত বড় কথা। একটা দিয়ে থামিয়া গেলি কেন? আরো কয়েকটা দে, আরো কয়েকটা দে। আরে কি শাশুড়ির কথা শুনে বড় ভাইয়ের মুখে মুখে কথা কয়। আমাগো লাখ লাখ টাকা নষ্ট কইরা তোর দেশ আসতে কে বলছে? এই মহিলা তোর শাশুড়ি বলছে? ভাইজান, আপনি যারা অসম্মান করে অপমান করে বারবার এই মহিলা বলে সম্বোধন করতেছেন, উনি কিন্তু আমার মা। আর আমার মাকে অপমান করলে আমার কিন্তু লাগে। আমার মা অনেক কষ্ট করে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মানুষ করছে 5 বছর আগে। তারপর আপনার ছোট ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আপনার ভাই তো 2 মাস সংসার করার পরে বিদেশ চলে গেছে। আজকে এত বছর পরে তার মেয়ের জামাই দেশে আসছে, তখন তো সে চাইতেই পারে তার মেয়ের জামাইয়ের সাথে সে সংসার করুক, সন্তান হোক। এখানে আমার মার চাওয়াটা কি খুব বড় অন্যায় হয়ে গেছে? ভাইজান, আপনিও তো সংসার করতেছেন বউ বাচ্চা নিয়ে। সুজন যদি সংসার করতে চায় তাহলে এখানে দোষটা কোথায় বলেন তো? আপনি আজকে একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, সবার মনে চাওয়া পাওয়া থাকতে পারলেও সুজনের চাওয়া পাওয়ার কোনো অধিকার নেই। ও শুধু টাকা ইনকামের মেশিন। আই মা, এই বাড়িতে তোমাকে অনেক অপমান করছে, এখন চলো। আমি তোমাকে আর এই বাড়িতে অপমানিত হতে দিব না। চলো, আসো আসো আসো। মিয়া ভাই তুমি আমার বউ শাশুড়ির অপমান করছো, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো নাই। আরামজাদা, শাশুড়ির জন্যে তুই আমার মুখে মুখে তর্ক করস, আমার দিকে চোখ রাঙ্গাস। তোর চোখ রাঙ্গানি আজকে আমি দেখাইতেছি। এই আরামজাদা, হ্যাঁ? এই, সমান মার, এই, মারো, মার। মারতে মারতে ওর ঘাট থেকে ওর শাশুড়ির ভূত নামাই দে। আর কোনোদিন তোর শাশুড়ি যদি এই সংসারে এসে নাক গলায়, তাহলে আমার সে খারাপ আর কেউ হবে না। থাকো না আমি আর এই বাড়িতে, আমি এই দেশে আর থাকবো না। আমি চিরদিনের জন্য চলে যাবো। সে আসলে তার বউ আর শাশুড়ির সাথে খুব সুন্দর করে একটা নীল নকশা করছে, চক্রান্ত কইরা সে দেশে আসছে। কিসের সারপ্রাইজ? হ্যাঁ, সে তারা ঠিক করছে যে আমাদের জায়গা জমি সহায় সম্পদ যা কিছু আছে ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে দিবে, বিক্রি করে টাকা পয়সা ক্যাশ করবে, তারপর পুলিশের কাছে আমাদের সোপর্দ করবে। হ্যাঁ, মিথ্যা ঘটনা টটনা বানাইয়া আমাদেরকে পুলিশে দিয়া তারা টাকা পয়সা নিয়ে ফুট করে চলে যাবে। ভাবি, এই কথা তুমি আবার কবে কইলা? এটা তো আমি আজকে ভাইজানদের ঘরে আরি পাইতা শুনে আইসা তুমি জানাইছি। একদম মিছা কথা বলবা না। কি বলতেছো না বলতেছো? এসব কথা আমি বলছি, আমি আগে বলছি। তুমি কোত্থেকে ওরে আসে জুড়ে বসছো? আরে নেন, হইছে তো, দুইজনেই কইছিলেন, আমি শুনছিলাম, কিন্তু ব্যাপারটা যে এত বড় সিরিয়াস হয়ে যাবে এটা আমি বুঝতে পারি। চুপ করো তো, খালি কথা বলতেই থাকে, বলতেই থাকে। বানায় বানায় কথা বলা ছাড়ো, বুঝছো?
তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে আটকাবো না, কিন্তু শেষবারের মতো কি তুমি আমাকে কিছুই বলবা না? আমার কি হবে? তুমি আমারে ক্ষমা করে দাও আশা। ছোট্ট সুখের একটা সংসার দেওয়ার প্রতিশ্রুতি দিয়া 5 বছর আগে আমি তোমার বিয়ে করছিলাম। আমি তোমার সুন্দর জীবনটারে নষ্ট করে দিছি। আমি তোমার হতভাগ্য স্বামী, যে তোমার ভালোবাসা দেওয়ার পরিবর্তে শুধু অপমান আর অসম্মান উপহার দিছি। জানো আশা, আমি পরিবারের লোকদের সারপ্রাইজ দিতে আইসা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি জানতাম এতদিন আমি তাদের প্রিয়জন, কিন্তু কোনোদিন বুঝতে পারি নাই আমি তাদের শুধুই প্রয়োজন। আমি তাদের টাকার মেশিন, আমার প্রতি তাদের কোনো মমতা নাই। আমার জীবন, আমার স্বপ্ন, কোনো কিছুর মূল্যই তাদের কাছে নাই। তাদের শুধু টাকা দরকার, তারা শুধু আমার কাছে টাকাটাই চাইলো। আমি তো তোমার কাছে টাকা চাই নাই, আমি তো তোমার কাছে কোনোদিন টাকা পয়সা কিচ্ছু চাই নাই। আমি তোমাকে চাইছি, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা চাইছি। তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন নিশ্চিন্তে যাতে পার হয়ে যায় সেটা চাইছি। সবার কাছে তুমি প্রয়োজন হলো, আমার কাছে তুমি প্রয়োজন। আমি তোমার কাছে কি চাইছি বলো তো? একটা ছোট্ট সংসার। তুমি আমাকে পারবে না একটা ছোট্ট সংসার দিতে? হ্যাঁ, এই 5টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার অপেক্ষার কি কোনো মূল্য নেই তোমার কাছে? কিভাবে মূল্য থাকবে বলো? তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি ভালোবাসো শুধু তোমার পরিবারের মানুষজনকে। যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার সাথে এরকম করতে না কোনোদিন। যদি তুমি আমাকে ভালো নাই বাসো তাহলে এখানে বসে আসছো কেন? চলে যাও। তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি আমার সাথে থাকো। আমিও তোমার অনেক ভালোবাসি আশা, অনেক ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমি তোমার রেখে কোথাও যাইতে চাই না। আমি তোমার নিয়ে ছোট্ট সুখের একটা সংসার করবো। আমি কোথাও যাবো না আশা, আমি কোথাও যাবো না। তুমি সত্যি কোথাও যাবে না? মা, মিয়া ভাই, গতকালকার ঘটনাটার জন্য আমি লজ্জিত। আমি রাগের মাথায় তোমাদের সাথে অনেক বেয়াদবি করে ফেলছি। আমি খুব অনুতপ্ত। মিয়া ভাই, তুমি আমার মাফ করে দাও। নিজের ভুল বুঝতে পারছো, এটাই বড় কথা। অনুতপ্ত হইতেছ, কিন্তু তুমি যেটা করছো এটা ভুল না, অন্যায়। তবে তুমি তোমার শাশুড়ি আর বউয়ের কথায় বাড়ির মুরব্বীদের সাথে যে বেয়াদবি করছো সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু তারপরেও তুমি আমার কলিজার টুকরা ছোট ভাই, তোমার তো ক্ষমা না করে পারা যায় না। গাছের গোড়া খাইটা আগায় পানি ঢাললে কোনো লাভ নাই। এই কথা তোমার বউ আর তোমার আগেই মাথা রাখা উচিত ছিল। আম্মা, ভাইজান, আমরা না বুঝে অন্যায় করে ফেলছি, আমাদের আমাদের ক্ষমা করে দেন। তোমরা আমার সন্তান, যত অন্যায় করো না কেন, ক্ষমা না করে তার পারবো না। তবে এমন ভুল যেন আর কোনোদিন না হয় বাপ। জি আম্মা, এমন ভুল আর হবে না।
একটা কথা শোনো, দেখো তুমি বা তোমার মা যে সমস্ত কুপরামর্শ দেয় সুজনের কানে, সেগুলাতে অনেক আগে একটু চিন্তা করে দেখো যে সুজনরে কিন্তু বিদেশে পাঠানো হয়েছে আমাদের টাকায়, আমার আব্বার টাকায়, তোমাদের ফ্যামিলির টাকায় না, তোমার মায়ের টাকায় না। সুতরাং সুজনের উপর প্রথম অধিকার আমাদের পরিবারের, অন্য কারোই না। তোমার মায়ের তো নাই। তোরা যার যা খুশি বল, আমি শুধু আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আমার পোলারে আল্লাহ সুমতি দিছে, পোলায় আর বাড়ি ছেড়ে যাইব না। আমি খুব খুশি বাজান, খুব খুশি। যত কষ্টই আমার হোক না কেন, আমার মা খুশি, আমার পৃথিবী খুশি, ব্যাস। ভাইজান, আমরা কি আর কয়টা দিন থাকবো না বাড়িতে চলে যাবো? আরে আমি তোমারে নিয়ে গেলে তো তুমি যাইবা। হ্যাঁ, ছোট ভাইজান এতদিন পরে বিদেশ থেকে আইছে, পোলাও মাংস বিরিয়ানি না খাইয়া তো আমি বাড়ি যাবো। কেউ কোথাও যাইতে হবে না। আমার দুই পোলা সুমনে আর সুজনে বাজার করে আনবো, আমরা মজা করে রাইন্দা খামো। বেয়াদবি নিয়েন না আম্মা। আপনার ছেলেরা বাজার করুক বা না করুক, যা খুশি তা করুক, আমি কিন্তু আম্মা রান্না বান্না করতে পারবো না। আমার গরম লাগে, গরম বেশি। ভাবি, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আজকে রান্নাবান্না আমি করব, আমাকে সহযোগিতা করবে আশা। দেখো, আমরা যারা প্রবাসী থাকি, আমরা তো নিজেরাই রান্না করে খাই। আমার হাতে রান্না খাই দেখো কেমন লাগে, কি বল ভাবি? মা, আব্বা কই? তোর আব্বা তো রাগ করে ঘরে বসে দিচ্ছে। কি বলো তুমি? আব্বা আমার উপর রাগ করে বসে আছে? আচ্ছা চলো, আব্বার হাতে পাই ধরে আমরা দুজন রাগটা ভাঙায় আসি। মেয়ে ভাই যাই। চলো। এই 3টা মাস না কিভাবে কিভাবে চলে গেল। খুব মজা কাটলো দিনগুলা। কিন্তু জানো, যখনই আমার মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আমার না তখন আমার বুকের ভিতরটা কেমন হাহাকার করে ওঠে, খুব কষ্ট হয়। আচ্ছা, আমারও তোমার রাইখে যাইতে ইচ্ছে করতেছে না। তাহলে যেও না, দেশে থেকে যাও। আমিও সেটাই ভাবতেছি, আর যাব না বিদেশ। জানো আশা, অসুস্থ শরীর নিয়ে আগের মতো আর পরিশ্রম করতে পারি না। সপ্তাহে 3 দিন ছুটি নিতে হয়। এর চাইতে দেশে 2 ভাই মিলে ব্যবসা বাণিজ্য করবো, এটাই তো ভালো। না, তুমি বিদেশ যাবে না শুনলে আব্বা বড় ভাইজান প্রচন্ড রেগে যাবে। এখনো সাবার বিয়ে হয়নি, সাবার বিয়ে দিতে হবে, শহরের বাড়িটা কমপ্লিট করতে হবে। আব্বা 1 বিঘা জমি বায়না করছে, সেটা টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করতে হবে। অনেক কাজ আছে, তুমি যদি না যাও আব্বা বড় ভাই খুব অশান্তি করবে। তোমার থাকা দরকার নেই, তুমি চলে যাও। কিন্তু সবার বিয়ের গয়না, টাকা পয়সা সবকিছু তো আমি আব্বার কাছে দিয়ে দিছি। বাকি যে কাজটুকু আছে আমরা 2 ভাই মিলেই সারতে পারবো। আশা, বিশ্বাস করো, এবার কেমন যেন তোমার প্রতি একটা মায়া পড়ে গেছে। এইবার গেলে আমি তোমার রাইখে থাকতে পারবো না। আমিও তোমাকে ছেড়ে আর থাকতে পারবো না। আব্বা, সুজনের মতিগতি তো আমি কিছুই বুঝতেছি না। 3 মাস হয়ে গেল, ওর তো বিদেশ যাওয়ার কোনো নাম গন্ধই নাই। না না না, সুজন রে বিদেশে যাইতেই হবে। আচ্ছা, ও যাইতে না ছেলে থাক না, জীবনের 5টা বছর তো বিদেশে কাটাই দিল, এখন ওর সংসার করতে চায়। আরে 3 মাস তো সংসার করলো, এর পান না হয় 10-15 বছর পরে আইসা আবার সংসার করবে, অসুবিধা কি? কি যে, আচ্ছা শরীরটা তো ভালো না, আর 10-15 বছর পরে যদি বিদেশ থেকে ফিরে আসে, আমার পোলা তো মরেই যাব। মা, তুমি চুপ করো তো।
আর বুঝো না শুধু না, খালি মাঝখান থেকে প্যাক 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 করতে থাকো। হ্যাঁ মরলে তোর কি, তোর তার পোলা না, আমার সন্তান, আমি তার মা। আমি সুজনের ঘরের পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ শুনি কি তার বউ মানে আশা তারে ফুসফুস 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 কইরা কান পড়া দিতেছে। তারে বলতেছে যে তুমি আর যাইও না বিদেশে, তুমি দেশেই থাকো, শহরের বাড়িটা কমপ্লিট করো, তারপর বাজারে একটা দোকান টোকান দিয়ে ব্যবসা করো, দেশে থেকে যাও। একটা জিনিস ভাইবে দেখেন, এই শহরের বাড়ি নিয়ে আমার কত স্বপ্ন, আমার পরিবারের সবাইরে নিয়ে আমি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইরে নিয়ে সেই শহরের বাড়িতে সংসার করব, ঘর সাজাবো। কিন্তু এখন কিন্তু কোনো কিন্তু টিন্তু নাই। কারা তোমার সাহস যে আমারে আমার বাড়িতে উঠতে দিব না? হ্যাঁ, আরে তুই এত চিন্তা করিস কেন? হ্যাঁ, এ বাড়ি জমি জায়গা টাকা পয়সা সব কিছু, সব সম্পত্তি আমার না। এইটাই তো সমস্যা হয়ে গেছে আপনার নামে হওয়াতে। ওর পাক তো বুঝতে চাপে, কিন্তু এটা যদি আমার নামে হইতো তাইলে কিন্তু আর কোনো সমস্যাই থাকতো না। গোটা কম রাখি। আব্বা, সবকিছু বড় ভাইজানের নামে লিখে দিলে চলবো না। বেলালের অবস্থা ভালো যাইতেছে না। আমগো নগদ 2 লাখ টাকা, বাজারের একটা দোকান আর 5 কাঠা ফসলের জমি আমার নামে লিখে দেওয়া লাগবো। তোমাদের দুইজনের কথা ভাবলেই তো আমার চলবে না। আমার সবার বিয়ে দিতে হবে, তার কথাও তো চিন্তা করতে হবে নাকি? শোনো, সুজনে এত কষ্টের টাকা কিনা সহায় সম্পত্তি থেকে যদি ওরে ঠকাইয়া সবার মধ্যে বিলাই দাও, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হইব, তুমি ধ্বংস হয়ে যাইবা। আহা, আমার গুণিন বাবা আসছেন ভবিষ্যৎবাণী করার জন্য। তুমি এইটা বোঝো নাই, এই বুদ্ধিটা কেন? আমি যদি 3 জনের নামে সমস্ত সম্পত্তি লেখা দেই, তাহলে সুজন নিজের প্রয়োজনে সুসুর করে বিদেশে চলে যাবে। বোঝা গেছে? মা, তুমি এমন ভাবে কথা বলো যে আমরা 3 জন তোমার সন্তান না, সুজনই হইতেছে একমাত্র সন্তান। আরে সুজন যদি এখন বিদেশে যায় আর ওর নামে যদি সম্পত্তি না থাকে, তাইলে ওর নিজের সম্পদ অর্জনের জন্য ওর মধ্যে একটা জিদ চাইটা যাবে। তুমি বুঝতেছো না কেন কথাটা? আর আমরা শহরের বাড়িতে গেলে আমরা তো আর একা থাকবো না, কি বলো? তোমাদেরকে নিয়েই তো আমরা ওইখানে থাকবো, সবাই 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 মিলা। তোর মারে বুঝায় কোনো লাভ হবে না, যা করার আমি কর। তুমি তাইলে সুজনের সহায় সম্পত্তি থেকে তুমি তারে বঞ্চিত কইরা সবার মধ্যে বিলাই দিবা? হ্যাঁ, দিয়া দেব, তুমি কোনো কথা বলবা না। আব্বা, মিয়া ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাবো না। আমার শরীরটা খুব ভালো না। বিদেশে যাবি না? আরে এটা কি তোর মামুর বাড়ির আবদার নাকি তোর শ্বশুর বাড়ির আবদার? মিয়া ভাই, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো না? বুঝলাম শরীর ভালো না, বিদেশে সেই জন্য যাইতে পারবি না। তুই দেশে পয়সা তুই কি করবি? কেন? আমি তোমার সাথে ব্যবসা করুম, আর নাইলে নিজে একটা দোকান করে নিব। ব্যবসা বাণিজ্য করবো? ওই তোর কাছে না আছে টাকা, না আছে দোকান, তুই কিসের ব্যবসা বাণিজ্য করবি? হ্যাঁ, মানে? মানে খুব সোজা, তুমি দেশে থাকতে পারবা না, তোমাকে বিদেশে চলে যাইতে হবে। আব্বা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। মা, তুমি একটু আব্বারে বোঝাও। যে বোঝার চেষ্টা করে তারে বুঝান যায়, কিন্তু যে বুঝতে না চায় তারে শত চেষ্টা করে বুঝান যায় না। আব্বা, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আর বিদেশে যাব না, আমি দেশে একটা কিছু করব। আমিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার বাড়িঘর, আমার জমি জমা, আমার বিষয় সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার দোকান, সমস্ত কিছু আমি আমার 3 সন্তানরে লেখা দেব। বাস।
কি ব্যাপার মেয়ে ভাই, এত জরুরি আসতে বললা, আর বাড়িতে তো লোকজন কেন? বাড়িতে লোকজন কেন সেটা তো শাশুড়ির জিগা, আমার জিগা সরকার। আমি সালিশ ডাকছি। কেন? কেন মানে? তোমার অধিকার, তোমার হক, এর থেকে কেন তোমারে তারা বঞ্চিত করবো? সেই জন্য আমি সালিশ ডাকছি। তুমি তো আর ডাকবা না। আপনি আমার কাছে জিজ্ঞাসা না করে আমার বাপ ভাইয়ের নামে সালিশ ডাকে আপনি অন্যায় করছেন। না, আমি তো কোনো অন্যায় করি নাই বাবা। আমি তো শুধুমাত্র তোমার অধিকারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। মেম্বার সাহেব, এই যে আমার বিআই সাহেব বসে আছে না, বিআই সাহেব আর উনার বড় ছেলে, এই দুইজন মিলা আমার মাইয়ার জামাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এটা কি কোনো ন্যায্য কাম করছে কোন? আমি অনেক আশা করে আপনারে ডাকছি, অনেক আশায় বুকটা বাইন্দা আছি। আপনি আমার মায়ের জামার অধিকারটা একটু বুঝাই দিবেন। আনসার ভাই, আমি যতটুকু জানি আপনার এই ছোট ছেলে সুজন আপনার সংসারের মধ্যে অনেক আয় উন্নতি করছে। আপনি তার হকটুকু, যতটুকু হক আছে আপনি তার মিঠাই দেন, তবেই তো ঝামেলা শেষ হয়ে যায়। মেম্বার সাহেব, আপনি আমার ছেলের শাশুড়ির আচার ব্যবহার দেখে কি বুঝতে পারতেছেন? আমার ছেলের শাশুড়ি আমার সংসার ভাঙ্গা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অধিকার চাইলে যদি সংসারটা বাইঙ্গাই যায়, আমি তো মনে করি যে এরকম সংসার থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো। বিআইন, আপনি কোন অধিকার নিয়ে গলা ফাটাইতেছেন? কোন অধিকারের জন্য আপনি এখানে সালিশ ডাকছেন? আমার ছেলে সুজন, তারে বিদেশে পাঠাইতে কারি কারি টাকা আমি দিছি, আমি দিছি। যেহেতু আমার বাবা তারে বিদেশে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সুতরাং সমস্ত সয় সম্পত্তির মালিক আমার বাবা। হ্যাঁ, আর মালিকানা সূত্রে সেই সয় সম্পত্তি সমস্ত কিছু সে তার 3 ছেলে মেয়ের নামে ভাগ করে দিয়েছে। এই যে দলিল দেখেন, দেখেন। সুজন, এই দলিলের মধ্যে তো আমি দেখতাছি তোমার নামে তোমার বাবাই কোনো সম্পত্তি দেয় নাই। সমস্ত সম্পত্তি তোমার 2 বোন আর 1 ভাইয়েরে লেখা দিয়ে দিচ্ছে। আপা, শুধু শুধু আপনি আমাকে সময়গুলা নষ্ট করলেন। যেই সম্পত্তি লেখা দিছে সেই সম্পত্তি নিয়ে কি কোনো বিচার আচার হয়? এই না দলিল। এই চলো সবাই চলেন। আব্বা, আপনি এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, পারবো না কেন? ঠিকই করছে। যে ছেলে বাপের কথা শুনে না, বড় ভাইয়ের কথা শুনে না, সে আসছে যে তার সাথে কি করতে পারলো। এরকম কুলাঙ্গার ছেলে ঠিক করছে। কুলাঙ্গার ছেলেকে এইটাই করতে হয়। আব্বা, আপনি যদি এই কাজটা করে ভালো থাকেন, খুশি থাকেন, আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ থাকলে কি আর না থাকলে বাকি, মানে দলিল অনুযায়ী তো এখন স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক মানে 3 ভাই বোন। আর এই বাড়ির মালিক আমার স্বামী সুমন সাহেব। তাহলে অধিকার অনুযায়ী আমরাই সিদ্ধান্ত নিব যে এই বাড়িতে কে থাকবে বা কে থাকবে না, মানে কারা বাহির হয়ে যাবে এই বাড়ি থেকে। জানতাম তো, আমি জানতাম তো এরকম একটা কিছু হইব। তোমার কইছি না আব্বা, সময় থাকতে সময়ের জিনিস ধরতে হয়। কিছুই করলা না, এদেরকে তুমি হারে হারে চিনছো। আমার কথাটাই শেষ পর্যন্ত কিন্তু ফইলা গেল বাবা। না ভাবি, তোমাদের আর চিন্তা করার কিছু নাই। আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাব। আশা, আসো।
তোমার কি বিদেশ যাইতেই হবে? দেশে বসে ভালো কোনো কাজ করতে পারতে না? কি করব দেশে বলো? হাতে তো আর কোনো টাকা পয়সা নাই। সারা জীবন যা কষ্ট করে উপার্জন করছি সব তো মানুষের জন্য করছি। আমার তো আর নিজের জন্য কিছু রাখি নাই। হাতে কোনো টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করব। আমাদের যে সন্তানটা দুনিয়াতে আসতেছে ওর জন্য হইলেও আমাকে বিদেশে যাইতে হবে। তুমি একটু টেনশন করো না, নিজের খেয়াল রাখো, নিজের দিকে যত্ন রাখো। তুমি এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে বিদেশে কাজ করবা? তোমার অনেক কষ্ট হবে, তাই না? আরে পাগলি, আমার কোনো কষ্ট হইব না। দেখো আমি সময় মতো ওষুধ খাবো, নিজের খেয়াল রাখবো, দেখতে দেখতে দিন পার হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখে থাকো, ভালো থাকো। এই তোরাই বাক্স বেটাটা নিয়ে কই যাইতেছস? নতুন বাড়ি তো রেডি হয়ে গেছে, সেখানে গিয়ে উঠবো। তো নতুন বাড়ি যাইতেছস, তো আমরা যাবো না? ও মা, আরে মা কি কয় দাও দেখি, তোমার কি মাথা খারাপ নাকি? ওইখানে তুমি গিয়ে কি করবা? এখানে তো ভালো আছো, সুন্দর আবহাওয়া, পরিবেশ ভালো, বাতাস, সূর্যের আলো সব আছে। আরে ওইখানে তুমি অ্যাডজাস্ট করতে পারবা না। তোমার বৌমা খায়েশ করছে যে তার স্বামী সন্তান নিয়ে আলাদাভাবে ওইখানে সংসার করবে। দেখ সুমন, যতদিন পর্যন্ত এই বাড়ি ঘর সয় সম্পত্তি তোর বাপের নামে ছিল, ততদিন বড় বৌমা কইছে যে আমরা সবাই মিলে গিয়ে শহর ওই নতুন বাড়িতে থাকুম। আর যখনই তনে বাড়ি ঘর লেখা দেওয়া হইলো, তখনই কি বড় বৌমার চাওয়াটা পাল্টাই গেছে গা? বেয়াদবি নিয়েন না আম্মা, আপনার এসব তেরিবেরি কথার জন্যই আমার আপনার সাথে থাকতে মন চায় না। আপনি একটা বিরক্তিকর মানুষ আম্মা। বৌমা, তোমার শাশুড়ির সাথে তুমি ভদ্রভাবে কথা বলো। শোনো, যেই সম্পত্তি নিয়ে তুমি বড়াই করতেছ, সেই সম্পত্তি তোমার স্বামীর উপার্জন করা টাকায় না, সেটা আমার এবং সুজনের সেই সম্পত্তিও চিটিং বাটপারি করে নিছে। আব্বা, কারে আপনি চিটিং বলতেছেন? কারে আপনি বাটপার বলেন? আপনি তো মহা বাটপার, আমার চেয়ে তো বড় বাটপার। তা না হইলে আপনি নিজের ছেলের সম্পত্তি বাটপারি করে অন্যের নামে লিখে দেন? আপনি তো মহা বাটপার। সুমন, বেয়াদবি করিস না। চোখ রাঙ্গায় কথা বলবেন না আব্বা, আমি বলে দিলাম আপনারে। এই চুপ করো, এসব সিটারদের সাথে এত কথা বাড়ায় কোনো লাভ নাই। আমাদের নতুন বাড়িতে কত শত কাজ পড়ে আছে, টাইলসের কাজ, এটার কাজ, সেটার কাজ, গোছ গাছ আছে। চলো তো তাড়াতাড়ি। এই আসো মুন্নি। তুই যে আমারে রাইখা চলে যাইতেছিস, তোর এই ফুফির জন্য কি তোর একটুও কষ্ট হবে না? প্রথম প্রথম তো একটু কষ্ট হবে, কিন্তু পরে সব ভালো হয়ে যাবে। আমি তাহলে এখন আসি। দাদুমণি, আমি তাহলে এখন নতুন বাড়িতে যাই। যাবো, ভালো থেকো। তোর আব্বা আম্মার সম্মান কর, ওদের কথা বলতেছে কি। আর মাঝে মধ্যে বুড়া দাদা দাদিরে দেখতে আসো। কিন্তু দাদুমণি, মা তো বলছে আমাকে আর কখনো গ্রামে আসতে দিবে না। আম্মু ডাকছে, আমি চলে যাই। আসছি।
পাপ বাপেরও ছাড়ে না। তুমি আমার ছোট বলার সঙ্গে যেই বেইমানিটা করছো, আজকে দেখছো তার ফল। আমি আমি পাপি, আমি পাপি, আমি মহা পাপি। আমার ফেরেস্তার মতন ছেলেটারই আমি ঠগাইছি, আমি তো নিজেই ঠকে গেছি। আল্লাহ, আল্লাহ, আমি পাপি, আল্লাহ, আমি পাপি, আমি পাপি।